আমরা তখন খবর পাই যে নাজমুল মারা গেছেন এরকম হ্যাঁ, খবর এবং হয়। ওই 22 ঘন্টা আমি পরবর্তী দেখলাম যে আমার আসছে 22 ঘন্টা যাবত আমি জ্ঞান আসে নাই। অনেকগুলো মিডিয়াতে আসছে, যেহেতু আমার সাদা কাপড় পরানো ছিল, অনেকেই মনে করেছে আমি শহীদ হয়েছি। 19শে জুলাই হাসনাত, সার্জিস, হাসিব 3 জন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বা মন্ত্রীদের ডাকে সাড়া দিয়ে মন্ত্রীর সাথে মিটিং করতে যায়, তখন আমরা তাদের প্রতিবাদ করেছিলাম। বিজিবির ব্রাশ ফায়ারে চোখ চলে গেছে, আর যে কখনো এই পৃথিবী আলো বাতাস দেখবে না, আবু সাইদ ওয়াসিমরা শহীদ হয়ে গেছে, সেই জায়গাতে তোমরা কিভাবে সমঝোতার কথা বলতে পারো? স্যারজি যখন এই সমঝোতার জন্যই আমাদের 9 দফার জায়গায় এক দফা ছিল, 8 দফা। 9 দফার জায়গায় 8 দফাতে তারা রাজি হয়েছিল। এক দফাতে কি ছিল, মানে যেই দফাটা বাকি ছিল সেখানে ছিল ক্ষমা চাওয়ার ব্যাপারটা। শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং যে শিক্ষামন্ত্রী আমাদেরকে ড্রাগ এডিক্টেড বলছে, মাদকাসক্ত বলেছে, আমরা নাকি নাটক করেছি, আমাদেরকে নাকি ইনজেকশন পুশ করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, এইরকম স্লেজিং করা, অসম্মান করা, সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছি আমরা। কিন্তু এই 3টা পয়েন্টই তারা বাদ দিয়ে বাকি পয়েন্টে করেছে। তারা কি আওয়ামী লীগের সাথে হাত মিলালো কিনা? সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাই নিয়ে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে। আপনাদের সঙ্গে রয়েছি আমি কিফায়াত শাকিল। আমার সঙ্গে রয়েছেন এমন একজন অতিথি যাকে পরিচয় করাতে হয় অনেকগুলো বিষয় বলে। প্রথমত তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি, এবং আরেকটি পরিচয়, তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ছিলেন। আমি পরিচয় করাচ্ছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসানের যদি অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আসলে বলতে হয়। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমি তাকে দেখেছি, যে জুলাই আন্দোলন যেটাকে আমরা বলছি, তখন তার অনেকগুলো তৎপরতা সরাসরি আমার দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে তিনি আমাকে একটি ভিডিও পাঠিয়েছিলেন, সম্ভবত কি 16 বা 17 তারিখ, 19 জুলাই তিনি আমাকে হাসপাতাল থেকে একটি ভিডিও পাঠান, যেখানে তখন একটা সমঝোতার অবস্থা দেখা যাচ্ছিল। হাসনাত আবদুল্লাহদেরকে যখন পুলিশ ধরে নিয়ে সেখানে একটি সমঝোতার প্রস্তাব করে, তারা একটি প্রেস ব্রিফিংও করে সমঝোতার পক্ষে, তখন তার বিপরীতে দাঁড়িয়ে এই নাজমুল হাসপাতাল থেকে জানান যে তারা কোনো ধরনের সমঝোতা চান না। তো এই ধরনের আরও অনেকগুলো ঘটনা রয়েছে, আমরা আজকে সবগুলো ঘটনা শুনবো নাজমুলের মুখেই। আমরা নাজমুল আপনার কাছেই চলে যাই। শুরুতেই আমি আসলে যে গল্পটা বললাম সেখান থেকেই আসি, যে আপনি হাসপাতালে ছিলেন, আপনার নাকে তখনও অক্সিজেন লাগানো, সেই অবস্থায় আপনি সমঝোতার বিপক্ষে বক্তব্য দিয়েছেন, যেটা মিডিয়াতে প্রকাশিত হয়েছে, এবং এটি আন্দোলনকারীদের অন্যদের ক্ষেত্রে নিশ্চয়ই এটিও প্রভাব ফেলেছে। তখন ওই পরিস্থিতিতে আপনি তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আপনার কিভাবে এই বক্তব্য দেওয়ার চিন্তা মাথায় আসলো? দেখুন, 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা আসে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে আহত হই। তার পরবর্তীতে বিভিন্ন নিউজ মিডিয়াতে আসছে যে নাজমুল হাসান মারা গেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমার অনেকগুলো ছবি আসছিল সেই সময়টায়। তো এর পরিপ্রেক্ষিতে যখন আমি 3 দিন হসপিটালে ছিলাম, ওই সময়টাই শুনতে পাই যে 16ই জুলাই আমাদের সহযোদ্ধা আবু সাইদ শহীদ হয়েছেন, ওয়াসিম শহীদ হয়েছেন, এবং আমাদের অসংখ্য নেতাকর্মীরা, অনেক শিক্ষার্থী বন্ধুরা আহত হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন। সেই সময়টাতে এসে 19শে জুলাই আমি শুনতে পাই যে আমাদের এই সহযোদ্ধা হাসনাত, সার্জিস এবং হাসিব 3 জন মন্ত্রীদের সাথে দেখা করছেন, এবং সেখানে তারা বলছেন আমাদের যে দাবি ছিল সেই দাবি থেকে অনেকটা পিছিয়ে আসছেন। তখন আমি সেখানে অক্সিজেন পড়া অবস্থা যখন শুনেছি, তখন আমি ভাবলাম আমাদের যে সকল বন্ধুরা আমাদের সাথে মিছিল করেছে, যারা আজকে রক্তাক্ত, যারা অনেকেই শহীদ হয়ে গেছে, তাই এই যে শহীদদের রক্ত মারিয়ে তাদের সাথে তো কোনো সংলাপ হতে পারে না। যারা আমাদেরকে বলেছে আমরা ড্রাগ এডিক্টেড, তৎকালীন শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন আমরা নাকি ড্রাগ এডিক্টেড, শেখ হাসিনা বলেছেন আমরা রাজাকারের নাতিপুতি, সুতরাং এমন একটা ভয়াবহ বাস্তবতায় সুতরাং কোনোভাবেই সরকারের সাথে নেগোসিয়েশন করার সুযোগ নাই। আমি হসপিটালে ছিলাম, আমি বললাম আমি যদি শহীদও হই, আমাদের অসংখ্য নেতাকর্মী হত্যার শিকার হলেও আমাদের কোনোভাবেই এখান থেকে এক পা পিছনে যাওয়ার সুযোগ নাই। যদি আমাদের কোনো নেতাকর্মী যদি সরকারের সাথে এঙ্গেজ হয়, তাদেরকে বাদ দিয়েই আমাদের যে আন্দোলন রয়েছে, আমাদের এখানে একক কোনো নেতা নাই, একক কোনো গোষ্ঠী নাই, একক কোনো দল নাই, আমাদের দল পুরো বাংলাদেশ। এই আন্দোলন আমাদের সফল করতে হলে শহীদদের রক্ত মারিয়ে কোনোভাবে সংলাপ করা হবে না। আমরা সেই সংলাপকে, যদিও আমাদের সহযোদ্ধা ছিল আসনাদ, সার্জিস, আমরা কিন্তু সেই সংলাপকে বর্জন করেছিলাম। সেই জন্যই আমি হসপিটাল থেকে বলেছিলাম যে আমাদেরকে আন্দোলন করতে হবে। আবু সাইদরা শহীদ হয়ে গেছে, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। সুতরাং তাদের সাথে কোনোভাবেই সংলাপ করা হবে না। আমাদের যারা যেখানেই আছে কেন,
অনেক রকম তখন বিভিন্ন দিক দিকেই ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা হামলা করছে, পুলিশ র্যাব তুলে নিয়ে যাচ্ছে, এমন এক বাস্তবতা আমাদের মনে হচ্ছে এখান থেকে এক পা পিছনে যাওয়ার সুযোগ নেই। আমাদের দিস ইজ দ্য রাইট টাইম, আমাদেরকে যেইভাবে হোক শেখ হাসিনার বিরুদ্ধে লড়ে যেতে হবে এবং আমাদেরকে সফল করতে হবে, কারণ অলরেডি অনেক মানুষ শহীদ হয়েছে, তাদের দায় এবং দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে। আপনার সেই ভিডিও আমরা প্রকাশ করেছিলাম এবং প্রকাশ করার পরে আমরা যেটি দেখেছি, আপনি আমাকে ইনবক্সে পাঠিয়েছিলেন, সেখান থেকে আমাদের উপরও অনেক চাপ আসে যে এই ভিডিওটা রাখা যাবে না, যেহেতু তখন সরকার একটা সেটেলমেন্টে চলে যাচ্ছিল যে তারা সমঝোতা হয়ে গেছে। তখন সমঝোতার বিপক্ষে প্রথম বক্তব্য আপনার ছিল, তার পরবর্তীতে আমরা দেখেছি যে আব্দুল কাদেরের মাধ্যমে একটা প্রেস বিজ্ঞপ্তি আসে যেখানে 9 দফার ঘোষণাটা আসে, কিন্তু তার আগের বক্তব্যটা এটা হিসাবে কিন্তু সেটি রাখার জন্য অনেক টাফ ছিল আমাদের জন্য। তো আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই যে এই আন্দোলনে, জুলাই আন্দোলনে আপনি প্রথম সম্পৃক্ত হন কিভাবে? কারণ আমার মনে পড়ে যে আমাকে আপনি এই আন্দোলনে কাভারেজের জন্য রিকোয়েস্ট করেছেন, যেহেতু আমার একই ক্যাম্পাসের হিসেবে। তখন থেকে একটা আমিও এই আন্দোলনের সঙ্গে এঙ্গেজমেন্ট আমার শুরু। কিভাবে আপনি জড়িয়েছিলেন এই আন্দোলনে? দেখুন, আপনি জানেন যে 2018 সালে 17 ফেব্রুয়ারি ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। আমাদের দীর্ঘ সেই সময়টায় 9 মাস যে আন্দোলন সংগ্রাম হয়, আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তখনকার আমাদের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ডাকসুর বিপি, বর্তমানে প্রতিমন্ত্রী, তাকে হামলা করা হয়। শহীদ মিনারে নারী শিক্ষার্থীদেরকে আহত করা হয়। আপনার নিশ্চয়ই মনে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তরিকুল, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। আমাদের কিন্তু 9 মাস আন্দোলন করতে হয়। তার ধারাবাহিকতায় শেখ হাসিনা 2018 সালের অক্টোবর মাসে সংসদে কোটা প্রথা বাতিল করে, প্রথম এবং দ্বিতীয়। সেই সময় আন্দোলনেও আপনি অ্যাক্টিভ ছিলেন? আমি সেই সময় ছিলাম, এবং হঠাৎ করেই যখন আবার 2024 সালে 5ই জুন আমরা হাইকোর্ট থেকে সেই কোটা পুনর্বল করা হয়, তখন তাৎক্ষণিকভাবে, যেহেতু আমাদের লিগাসি আছে, আমরা ছাত্র অধিকার পরিষদ এই আন্দোলন শুরু করেছি 18 সালে, সেই আন্দোলনের ধারাবাহিকতা 24 সালে আবার হাইকোর্ট থেকে সেই রায়টা, কোটাটা উঠিয়ে নেয়। তখন তাৎক্ষণিকভাবে আমরা ছাত্র অধিকার পরিষদ প্রথম রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল করি, এবং সেই ধারাবাহিকতায় 6 জুন আমরা সকাল 11টায় মিছিল করি। পরবর্তীতে বিকাল 3টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে, সেখানেও আমরা ছিলাম। আপনি যেটা বলেছিলেন যে আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম সম্ভবত 6 জুন তারিখে, আমি প্ল্যানিং করতেছিলাম যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা বিগত সময়ে আমাদের অভিজ্ঞতা আছে, পুরো বাংলাদেশ যখন ছিল, তারপরও আওয়ামী লীগ ছাত্রলীগেরা কিন্তু আমাদের উপর হামলা করেছে। সেক্ষেত্রে আমরা যদি ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজকে সম্পৃক্ত করতে পারি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা হেল্পিং হ্যান্ড হিসাবে সাপোর্ট দিতে পারবে, সেই লক্ষ্যে আমি ভাবলাম যে আমাদের ক্যাম্পাসের তৎকালীন সময় আপনি খুবই ভালো ভূমিকা পালন করতেন। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আপনাকে আমরা পেতাম, সেজন্য আমি পরামর্শ করলাম যে কীভাবে মিডিয়া কাভারেজ পাওয়া যায়। তখন আপনাকে আমি বলেছিলাম, এবং 9 জুন 7 কলেজের ব্যানারে প্রথমে আমি আন্দোলন সংগঠিত করি। হ্যাঁ, এর আগেও 7 কলেজের ব্যানারে সব আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়েছেন। সেদিনই আমরাও আসলে টেলিভিশন হিসেবে প্রথম এই আন্দোলনে কাভারেজ দেওয়া শুরু করি, আমার যতদূর মনে পড়ে। অন্য একটা অ্যাসাইনমেন্ট থেকে গিয়ে আমি আপনাদের ওই ফুটেজ নিয়ে এসেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে আন্দোলনটা বাড়তে থাকে, আমার যেটা মনে পড়ে। এর আগে ক্যাম্পাস সাংবাদিকরাই সেটার কাভারেজ দিয়েছে এই আন্দোলনটাকে। তো অনেকগুলো ঘটনা আমরা জানি জুলাইয়ের, যেমন আপনি ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে যাওয়া, যখন ছাত্রলীগ সেখানে নির্যাতন করছিল, সেদিন আসলে কেন আপনার যেতে মনে হলো একটা নারীদের ক্যাম্পাসে, এবং কি হয়েছিল একটু যদি বলতেন? দেখুন, আমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতাম যে আমার পড়াশোনা যেহেতু ঢাকা কলেজে, আমি ঢাকা কলেজকে মানুষ চিনে ঢাকা কলেজ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম হিসাবে, অথচ এই ক্যাম্পাসের বিভিন্ন সময় ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আমরা দেখেছি যে ঢাকা কলেজে ছাত্রলীগের নিউ মার্কেটে ফাও খাওয়া বা সায়েন্স ল্যাব থেকে পাঞ্জাবি চুরি করা, এগুলো দেখে মানুষ ঢাকা কলেজকে অন্যভাবে দেখতো। বাট আপনি স্বপ্ন দেখতাম যে ঢাকা কলেজের তো ঐতিহাসিকভাবে ভূমিকা রয়েছে, আমরা এই আন্দোলনে কেন ঢাকা কলেজকে আরও বেশি ইফেক্টিভভাবে উপস্থাপন করতে পারবো না, প্রায় 20,000 শিক্ষার্থীর একটা ক্যাম্পাসে। সেই লক্ষ্যে আমি অনেক রিস্ক নিয়ে ঢাকা কলেজের মতো ক্যাম্পাসে, সেখানে ছাত্রলীগের বাধা উপেক্ষা করে আমি প্রত্যেকটা হলে গিয়েছিলাম, রিডিং রুমে গিয়েছিলাম, তাদেরকে ক্যাম্পাসে বের করেছি। এবং আপনি জানেন যে ঢাকা শহরের মধ্যে প্রথম একটি শাহবাগের বাহির গিয়ে প্রথম একটা ব্লকেট আমি করি, সেটা হচ্ছে সায়েন্স ল্যাব। আর শাহবাগে ব্লকেট হতো 3টা, আমি শাহবাগ সায়েন্স ল্যাবে ব্লকেট করতাম সকাল 10টায়। শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর, এই জোনটাতে মোটামুটি নেতৃত্ব দিতাম। সেই সুবাদে আমি ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করার চেষ্টা করতাম, পাশাপাশি আরও পাশের যেই কলেজগুলো আছে আব্দুল 7 কলেজকে আপনি নেতৃত্ব দিয়েছেন আমরা যেমন এবং দেখেছি। এইভাবে করতে করতে 15 জুলাই যখন আসে প্রথম, আমরা সেদিন ক্যাম্পাসে যখন আমরা প্রবেশ করব, তখন ক্যাম্পাসে শহীদ মিনারে ছাত্রলীগের সন্ত্রাসীরা রামদা হুকি স্টিক নিয়ে দাঁড়ায়।
আর আমাদের অনেক শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত ছিল। তো ক্যাম্পাসে যখন যাব তখন সাথে সাথেই শুনতে পেলাম যে আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী যারা ক্যাম্পাস থেকে বের হতে চায় তাদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা আটকে রেখেছে। তখন সাথে সাথে শোনার সাথে সাথে আমি ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে আমার মনে হচ্ছে আমাদের বোনদেরকে, এই আমাদের শিক্ষার্থী বোনরা হচ্ছে আন্দোলনের প্রাণ, তারা যখন সামনে থাকে তখন কিন্তু আমরা অনেক বেশি সেফ থাকি এবং আন্দোলনটা অনেক বেশি এঙ্গেজমেন্ট বাড়ে। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে মেয়ে শিক্ষার্থীদের বোনদেরকে কীভাবে আমরা এই আন্দোলন নিয়ে আসতে পারি। যখন ইডেন কলেজ থেকে আমার একটা ফোন আসে যে আমরা বের হতে চাচ্ছি, আমাদের কয়েকশো শিক্ষার্থী কিন্তু বের হতে পারছি না, গেট বন্ধ করে রেখেছে, আপনারা পারলে আসেন। তখনই আমি একটি মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে ইডেন কলেজে যাই, তখন পুলিশ বাধা দেয়। তারপর আমরা ইডেন কলেজের গেট ভেঙে, কেন অনেকে আসে, শিক্ষকরা এসে বাধা দেয় যে ছেলে হয়ে কিভাবে আমরা মেয়েদের ক্যাম্পাসে যাচ্ছি। তখন আমরা বললাম আমরা ক্যাম্পাসে যেতে চাই না, আমাদের যে সকল বোনরা আন্দোলনে সম্পৃক্ত হতে চায় আপনারা তাদেরকে বাধা দিবেন না। আমরা ইতিমধ্যে শুনেছি তাদেরকে গায়ে হাত তোলা হয়েছে, যদি আমার বোনদের গায়ে হাত তোলা হয় আমরা চিন্তা করবো না আপনি শিক্ষক, আপনি পুলিশ, আপনি কে, আমরা ক্যাম্পাস ভেঙে হলে আমাদের বোনদেরকে আমরা উদ্ধার করব। তারপর আমার সাথে থাকা সহযোদ্ধারা ক্যাম্পাসের গেট ভেঙে দেয় এবং মৌমাছির জাকের মতো কয়েক শতাধিক ইডেন কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে আসে এবং তাদেরকে নিয়েই আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাই সেই ঘটনাটা। এবং ওই আন্দোলনে আপনি দেখবেন যে 15ই জুলাই যখন চারিদিকে পুরো ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি সবাই অনেক বেশি ইমোশনাল হয়েছিল যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদেরকে নির্যাতন করছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করছে, তাদেরকে সেক্সুয়ালি অ্যাসল্ট করছে, যে এই ছবি ভিডিওগুলো অনেকে এইভাবে হাত দিয়ে রেখেছে বা কারো অনেক গোপন জায়গাগুলোতে হাত দিয়েছিল ছাত্রলীগ সন্ত্রাসীরা, এদের অধিকাংশই কিন্তু তৎকালীন ইডেন কলেজের শিক্ষার্থী ছিল। তো এই আন্দোলনকে আরও বেশি বেগবান করতে ইডেন কলেজের শিক্ষার্থীদের ভূমিকা অনেক বেশি ছিল। আপনাদের সবার আগে আপনি যেহেতু ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছেন, ক্যাম্পাস থেকেও মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় একই সঙ্গে ঢাকা কলেজ থেকেও যতটুকু জানি যে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছিল, এই আন্দোলন এটা কি আপনার নেতৃত্বে হয়েছিল? অবশ্যই। আমরা যখন সায়েন্স ল্যাবে থাকতাম তখন ঢাকা কলেজ থেকে ছাত্রলীগ কয়েকবার আমাদের উপর হামলা করার চেষ্টা করে। তবে আমাদের সাথে ইডেন কলেজের শিক্ষার্থীরা ছিল, পাশাপাশি আব্দুর রউফ সিটি কলেজ, আরও কিছু ইন্টারমিডিয়েট পুরো ছোটো ভাইরা ছিল, তাদেরকে সাথে নিয়ে আমরা ছাত্রলীগের প্রতিহত করি এবং ঢাকা কলেজ থেকে ছাত্রলীগকে বের করে দিই এবং তার ধারাবাহিকতা পরবর্তীতে আর ছাত্রলীগ ক্যাম্পাসে ঢোকার সাহস পায় নাই। তো আপনার আহত হওয়াটা কিভাবে, যেখানে আমি শুরুতেই বলেছিলাম যে আহত হওয়া অবস্থায় হাসপাতাল থেকে আমাদেরকে আপনি বলেছেন যে সমঝোতা হতে পারে না কোনোভাবে, আহত হয়েছিলেন কিভাবে, তখন কোন হাসপাতালে ছিলেন এবং সেই সময় তো আপনাদের হাসপাতালে থাকাও ঝুঁকিপূর্ণ ছিল, কিভাবে ছিলেন? আমি যেমনটা বলেছিলাম ইডেন কলেজের শিক্ষার্থীদের উদ্ধার করার পর আমরা ঢাকা কলেজ ইডেন কলেজ একসাথে হয়ে 1000-এর অধিক শিক্ষার্থী আমরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাই তখন টেসিতে আমাদের পূর্বনির্ধারিত একটা প্রোগ্রাম ছিল, সবাই একসাথে হয়ে আমরা বিক্ষোভ মিছিল করব। তখনই শুনতে পাই যে আমরা জসিমউদ্দিন হল এবং দু একটা হলে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা করেছে। তো আমরা মিছিল নিয়েই সেই জসিমউদ্দিন হল এবং আরও দু একটা হলে গিয়েছিলাম। তখনই ছাত্রলীগের পুরো ঢাকা শহর এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মীদেরকে বহিরাগতদের নিয়ে এসে মধুর ক্যান্টিনে তারা জড়ো করেছিল এবং তারা সেখানে রামদাহ কিস্টিক দিয়ে আমাদের সেই মিছিলে ঢাকা শহরে প্রথম আমাদের যে হামলাটা হয় 15 জুলাই, তারা আমাদের ওপর হামলা করে এবং আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত হয়, প্রায় 30-40 জনের অধিক মেয়ে শিক্ষার্থী রক্তাক্ত হয়, 2 শতাধিকের অধিক শিক্ষার্থী আহত হয়। সেই আহত হওয়ার হামলার সময় আমি বিসি চত্বরে পড়ে যাই, তখন আমাকে মাথায় তাদের লাঠি দিয়ে পায়ের বোট দিয়ে অনবরত লাথি কিল ঘুষি দেওয়া হয়। পরবর্তীতে আমি এখানেই সেন্সলেস অবস্থায় পড়েছিলাম। এখান থেকে আমাদেরকে 2 জন সহযোদ্ধা বনিয়ামিন সিফাত তারা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং সেখানে থাকার পরিবেশ ছিল না। পরবর্তীতে আমাকে রাজধানীর আরেকটি প্রাইভেট হসপিটাল কাকরাইল ইসলামী হসপিটালেতে নিয়ে যাওয়া হয়। আমরা তখন খবর পাই যে নাজমুল মারা গেছেন, এরকম। হ্যাঁ, এবং ওই সময়টা আমি সেন্সলেস ছিলাম 22 ঘন্টা। আমি পরবর্তী দেখলাম যে আমার আসছে 22 ঘন্টা যাবত আমি জ্ঞান আসে নাই। অনেকগুলো মিডিয়াতে আসছে, যেহেতু আমার সাদা কাপড় পরানো ছিল অনেকেই মনে করেছে আমি শহীদ হয়েছি। তো সেখানে আমি 3 দিন চিকিৎসাধীন ছিলাম, কিন্তু প্রতিদিন রাতেই গোয়েন্দা সংস্থাগুলো এসে বিরক্ত করতো, রাত 2টা-3টার দিকে এসে মানে তুলে নিয়ে যাবে এরকম কথা বলতো। তো যার কারণে ওই ইসলামী হসপিটালে আমি পরিপূর্ণ চিকিৎসা নিতে পারি নাই। সেখানে 3 দিন থাকা অবস্থায় আমি মানে অনেকটাই রাতের গভীরেই সেই হসপিটাল থেকে আমি বের হতে বাধ্য হই এবং পরবর্তীতে যখন 19 জুলাই হাসনাত সার্জিস হাসিব 3 জন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বা মন্ত্রীদের ডাকে সাড়া দিয়ে মন্ত্রীর সাথে মিটিং করতে যায়, তখন আমরা তাদের প্রতিবাদ করেছিলাম যে এতগুলো মানুষ আমাদের শহীদ হয়ে গেল, যে সকল বন্ধুদের সাথে একসাথে মিলে আমরা স্লোগান দিলাম, কেউ বিজিবির ব্রাশ ফায়ারে চোখ চলে গেছে, আর যে কখনো এই পৃথিবী আলো বাতাস দেখবে না, আবু সাইদ ওয়াসিমরা শহীদ হয়ে গেছে, সেই জায়গাতে তোমরা কিভাবে সমঝোতার কথা বলতে পারো? তখন আমরা বলেছি তারা যদি আমাদের সাথে থাকে
ভালো না থাকলেও তাদেরকে বাদ দিয়ে আন্দোলন করতে হবে। শেখ হাসিনার সাথে কোনোভাবেই সংলাপ হতে পারে না, আমাদের শহীদদের উপর দাঁড়িয়ে কোনো সংলাপ হতে পারে না। এবং শিক্ষার্থীদের আমি বলেছিলাম যে আপনারা যেভাবে নেমে এসেছিলেন আবাবিল পাখির মতো, এভাবেই আমাদের আন্দোলনকে সংগঠিত করতে হবে। আমাদের একক কোনো নেতা নাই, একক কোনো দল নাই, একক কোনো গোষ্ঠী নাই, কোনো ব্যানার নাই। আপনারা নিজেরাই এক একজন, আমরা বলেছিলাম যে কে সমন্বয়, আমরা যখন 6 জন ডিবি কার্যালয় ছিল তখন তো আমরা সবাই নিজেকে সমন্বয়ক হিসেবে বলেছিলাম। যদিও আমি সমন্বয়ক ছিলাম, তারপর পুরো বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু নিজেরা সমন্বয়ক হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। যদিও এই একটা কথা আমি বলবো কিনা, আমি গত 2 বছর বলি নাই কোথাও যে হাসান স্যারজি যখন এই সমঝোতার জন্যই আমাদের 9 দফার জায়গায় এক দফা ছিল, 9 দফার জায়গায় 8 দফাতে তারা রাজি হয়েছিল। 1 দফাতে কি ছিল, মানে যেই দফাটা বাকি ছিল সেখানে ছিল শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং যে শিক্ষামন্ত্রী আমাদেরকে ড্রাগ এডিক্টেড বলছে, মাদকাসক্ত বলেছে, আমরা নাকি নাটক করেছি, আমাদেরকে নাকি ইনজেকশন পুশ করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, এইরকম স্লেজিং করা, অসম্মান করা, সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছি আমরা। কিন্তু এই 3টা পয়েন্টই তারা বাদ দিয়ে বাকি পয়েন্টে করেছে। তখন আমরা বিভিন্নভাবে যখন অনলাইনে কথা বলার সুযোগ পেয়েছি, তখন আমার মনে হচ্ছে যে তারা কি আওয়ামী লীগের সাথে হাত মিলালো কি না। আমরা এরকম একটা কথা হচ্ছিল যে তাদেরকে সমন্বয় থেকে অব্যাহতি দেওয়া, বহিষ্কার করা হবে, কিন্তু বিভিন্ন কারণে যেহেতু আন্দোলনের সময়টা খুব দ্রুত হয়ে যাচ্ছিল, তখন ইন্টারনেট ছিল না, সবার সাথে সরাসরি আমরা বসতে পারতাম না, আমরা বাটন ফোন ইউজ করতাম, কে কোথায় জানতাম না। আপনাদের 8 দফা তো আগে থেকে নির্ধারিত ছিল, মানে 9 দফা 9 দফা ছিল, আমরা সেগুলো মিডিয়াতেও দিয়েছি, বাট তারা কনফারেন্সে সেটা 8 দফা বলেছিল। তখন কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ ছিল এবং তাদেরকে অব্যাহতি দেওয়ারও একটা প্ল্যানিং ছিল, বাট আমরা এগুলো আলোচনা করি নাই, কারণ আমরা চাই বাংলাদেশের মানুষ আমাদের সম্পর্কে পজিটিভ বিষয়। তার মানে আপনি আমাকে যে ভিডিও পাঠিয়েছেন সেটা কোনো একটা বাসায় বসে? আমি একটা বাসায় বসে। তারপরে কি আপনার এই ভিডিওটা তো আমরা দেখি যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এরপর আপনার কোনো সমস্যা হয়েছে কিনা এটার কারণে? এরপর আমি আমার বাসায় থাকতে পারি না, আমি মানে অনেকটা রিফিউজির মতো এক এক বাসায় এক এক দিন ছিলাম, ফোন ইউজ করতে পারতাম না। আমার পরিবার আমার বাবা মার কাছে হুমকি দিত। আমার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মেঘনা থানা থেকে আমার বাড়িতে বড়িয়াকান্দি গ্রামে পুলিশ গিয়েছিল। তো পরিবার এবং আমি ঢাকায় আমার বোনের বাসায় থাকতাম রায়েরবাগ, সেখানেও যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ গিয়েছিল, এবং নিউ মার্কেট থানা থেকে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হচ্ছিল। বাট আমি যেহেতু সবার পরিবার থেকে বিচ্ছিন্ন অসুস্থ অবস্থায়, তারপর আমি 20 জুলাই থেকেই আমি আবার সেই সায়েন্স ল্যাবে আবার আমি এখানে নেতৃত্ব দিতাম। আসলে আমরা যেই 9 দফা যেটা আব্দুল কাদেরের মাধ্যমে আসে সেটা নিয়ে অনেক আলোচনা আছে, এটি শিবির তৈরি করেছে, এই ধরনের ঘটনাও আমরা খবর আসে বা আব্দুল কাদেরও বলেছে। তো এই যে 9 দফা, এটা কি আপনাদের আগে যখন আলোচনা হয় তখন কি পুরোপুরি এরকমই ছিল? না দেখেন, এই যে 9 দফা একক কোনো ব্যক্তির কোনো ক্রেডিট নাই এখানে। 9 দফা নিয়েও কিন্তু আমাদের ডাকসুর সাবেক বিপিনুল হক নূরের সাথেও আলোচনা হয়েছে, আব্দুল কাদেরের মাধ্যমে সেটা মিডিয়াতে গিয়েছে। বাট বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন স্টেক হোল্ডার যারা ছিল সবাই এখানে মতামত দিয়েছে। কাদের যেটা বলেছে সেটাও রাইট, এখানে শিবিরের কন্ট্রিবিউশন ছিল, সম্মিলিতভাবে আমরা একটা দিয়েছি। এখন আরেকটা বিষয় বলা উচিত কি না, আমি তখন আল জাজিরাতে আমি একজন ব্যক্তি অনলাইনে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম, এবং ধানমন্ডি একটা জায়গাতে গুহার বলা হয় সেই রেস্টুরেন্টে বসে সাক্ষাৎকার দিয়েছিলাম। আপনি তৎকালীন সময় দেখবেন যে 9 দফা নিয়ে ভিডিও স্টেটমেন্ট তখন ছিল না, আমরা দিয়েছিলাম সবাই মিলিতভাবে। বাট আমরা সবাই চাই আন্দোলনটা সফল হোক। না মানে আমি জানতে চাচ্ছি, এটা কি পূর্ব নির্ধারিত পুরোটুকু ছিল যে জাস্ট ওই দিন এটা প্রকাশ করা হয়েছে? না, আমরা তো ডে বাই ডে আমাদের আন্দোলনের গতিপথ ওরা চেঞ্জ তখন, হয়েছে। আমি যখন আব্দুল কাদেরকে আমি ফোন করি এটা পাওয়ার পরে, আব্দুল কাদের আমাকে বলেন যে এটা আমাদের পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু এরা 8 দফা একটাকে স্কিপ করে তারা 8 দফা ঘোষণা করেছে, তা আমরা সেটা মানি না, আমরা 9 দফাতে থাকবো। এই কারণে জিজ্ঞেস করা, আপনিও একজন সমন্বয়ক ছিলেন, সেই হিসেবে এটা কি এটা কখন আসলে নির্ধারিত ছিল? এই 9 দফাগুলো নিয়ে আমাদের 2-3 দিন সময় নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের গ্রুপগুলোতে কথা হতো। বাট এই যে কন্টিনিউয়াস যে আলোচনা হওয়ার যে কথাটা, আমরা যেভাবে 18 বা 15 জুলাইয়ের আগে যেভাবে 16 জুলাইয়ের আগে যেভাবে আমরা সশরীরে বসতে পারতাম, তখন কিন্তু সশরীরে বসার সুযোগ ছিল না। আপনি একটা মেসেজ দিয়েছেন, আমি আবার 6 ঘন্টা পরে দেখেছি, বাট ওই যে কন্টিনিউয়াস বসা, আলাপ করা, আলোচনা করা, সেই পরিবেশ ছিল না। তবে এটা 2-3 দিন ধরেই আমাদের বিভিন্ন খসড়া বিভিন্ন জায়গা থেকেই আলোচনা আসছে, কয়েক জায়গা থেকেই এগুলো ইনপুট নিয়ে দেন একটা আমরা রেজাল্ট 9 দফা দেওয়া হয়েছে। এবং আব্দুল কাদের সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সে সবগুলো জায়গাতে তার নাম্বার থেকে সেই মেসেজটা, বিবৃতিটাগুলো পাঠিয়েছে, আমিও পাঠিয়েছিলাম। তো সেইভাবেই যখন হাসান স্যার যে 8 দফা দিয়েছে, আব্দুল কাদেরও তার কিন্তু প্রতিবাদ জানিয়েছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, যে এত কিছু করলেন, জীবনের ঝুঁকি নিয়ে একরকম,
মৃত্যুর মুখে থেকে ভূমিকা রেখেছেন। এখনকার পরিস্থিতি অনুযায়ী কি আপনি সন্তুষ্ট? দেখুন, 2024 সালের ছাত্রনায়ক গণঅভ্যুত্থানে 2000 অধিক মানুষ শহীদ হয়েছে, প্রায় 30,000 মানুষ পঙ্গু আহত হয়েছে, প্রায় 600-র কাছাকাছি মানুষ চিরতরে দুই চোখ হারিয়ে গেছে। তারা কখনো আর পৃথিবীতে তার আলো বাতাস দেখবে না, তার কলিজার টুকরা সন্তানদেরকে দেখবে না, বাবা মাকে দেখবে না। তার বিনিময়ে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই। আমার মনে হয় আমাদের যেই পরিবর্তনটা হওয়া দরকার ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের রাজনৈতিক অঙ্গনে আমাদের যে গুণগত সংস্কার দরকার ছিল, সেই সংস্কার কিন্তু এখনও রাজনৈতিক ঐক্যমত বিভিন্ন কারণে বন্দী হয়ে আছে, আমরা সেটা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে দেখে শেখা যেই নেপাল, আমি আরেকটি গল্প শেয়ার করি। আমি বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছে তার প্রতিনিধি হিসাবে আমি নেপালে একটা কনফারেন্সে স্পিকার হিসাবে যুক্ত হয়েছিলাম। তার 3 দিন পরেই নেপালে অভ্যুত্থান সংগঠিত হয়। যখন বাংলাদেশ থেকে একজন সমন্বয়ক আসছে বা নেতৃত্ব আসছে, শোনার পর নেপালে অনেক শিক্ষার্থী আমার সাথে দেখা করতে আসছে। তারা বলতেছে, ভাই তোমরা কেমনে করলে এটা? আবু সাইদ, মানে তারা আবু সাইদকে চিনে, আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে অস্ত্রের মুখে। আমরা এগুলো অনুপ্রাণিত করে আমরা আমাদের দেশে করাপশন নিয়ে, আমাদের দুর্নীতি নিয়ে কথা বলবো। আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে নেপাল অভ্যুত্থান করলো এবং অভ্যুত্থানের শক্তি অপেক্ষা করে তারা 6 মাস পরে ক্ষমতায় গেল। আমরা কেন পারলাম না? আমাদের জায়গাতেও যে আমাদের নেতৃত্বের মুষ্টির মধ্যে কিছু লোক যারা নিজেদেরকে চিন্তা করেছে, নিজেদেরকে তুলে ধরার চিন্তা করেছে, দেশের মানুষের কথা ভাবে নাই, শহীদদের কথা ভাবে নাই, যার কারণে কিন্তু আমরা এই অভ্যুত্থানের শক্তিটা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে থাকতো এবং দেশের মানুষের কাছে তাজ হিসাবে থাকতো, মাথার তাজ হিসাবে, মুকুট হিসেবে সবসময় শ্রদ্ধার পাত্র থাকতো। বাট বিভিন্ন স্বার্থন্বেষী মহলের কারণে, বিভিন্ন গোষ্ঠীর কারণে সেই কাঙ্ক্ষিত জায়গাটা আমরা পৌঁছাতে পারি নাই। জুলাই ঐক্যটা আসলে মানে নষ্ট হওয়ার মূল কারণ কি আপনার কি মনে হয়? দেখুন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম, একটি পবিত্র ব্যানার, যে ব্যানার একটা হেমিলনের বাসিওয়ালার মতো এদেশের সকল রাজনৈতিক শক্তিকে একত্রিত করেছে, সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করেছে। এই আন্দোলনে 6 জন সাংবাদিক শহীদ হয়েছে, অনেক 284 জনের মতো শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। আমাদের যে সকল বাবা মারা সবসময় আন্দোলন থেকে নিবৃত্ত করত, তারা আমাদেরকে রান্না করে খাবার নিয়ে আসতেন। রিক্সা চালক, যাদেরকে আমরা নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে বলি, তারা সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে যে টাকা উপার্জন করত, সেটা দিয়ে আমাদের জন্য বিস্কিট নিয়ে আসতেন, পানি নিয়ে আসতেন। তখন আমাদের মনে হচ্ছে একটা পুরো রাষ্ট্র সংস্কারের একটা দাবি, শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কারণ তারা তো আর কোটা বোঝে না। বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে, তারা তো মূলত আমরা এলিট শ্রেণী বলি বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের বাইরের, তারা বাংলাদেশে সরকারি চাকরি করে, এরকম নাই। কমি মাদ্রাসার শিক্ষার্থীরাও নাই। তাহলে তারা রাষ্ট্রের পরিবর্তন চেয়েছে। কিন্তু আমরা অভ্যুত্থানের পরে দেখতে পেলাম যে 71-এর সময় যেভাবে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের সম্ভ্রমে হানি হয়েছে, এত ত্যাগ, 71 পরবর্তী সময় 72 এসে শুনি যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের প্রোডাক্ট, এবং 2024 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ ছিল। এই যে বাংলাদেশের জনগণের যে সম্পৃক্ততা, আওয়ামী লীগ অস্বীকার করলো, তাদেরকে বাদ দিল। একই কায়দায় আমার আত্মার একটা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবাইকে বাদ দিয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে দিল, কমি মাদ্রাসার শিক্ষার্থীদের বাদ দিয়ে দিল, কোথাও তাদের নাম নেই, 7 কলেজকে বাদ দিয়ে দিল, ছাত্র অধিকার পরিষদকে বাদ দিয়ে দিল, ছাত্রদলকে বাদ দিয়ে দিল, বা সবাইকে, মানে কেউ নাই এই আন্দোলনে, বিএনপি বা কেউ নাই, তারাই হাতে গোনে 4-5 জন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সূতিকাগার, সেটাকে আমরা স্বীকার করি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও ভাই ব্রাদার একটা গ্রুপ, 4-5 জন 10 জন একটা গ্রুপ মিলে পুরো আন্দোলনকে কুক্ষিত করে পুরো যে জুলাইয়ের যে ঐক্য ছিল, ঐক্যটা বিনষ্ট করেছে, যার কারণে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছানোর কথা, সে জায়গায় আমরা পৌঁছাতে পারি না। আপনাকে জুলাইয়ে যতটা অ্যাক্টিভ দেখেছি, পরে জুলাই আন্দোলনের পরে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললেন, আপনি সমন্বয়ক ছিলেন, কিন্তু আপনাকে আর সেই জুলাইয়ের আলোচনায় কোথাও আসলে সামনে আর দেখিনি আমি। এটার কারণ কি? আসলে এটা আমি নিজে বললে আসলে নিজেরই খারাপ লাগে। আমি বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রের সমন্বয়ক ছিলাম। আমার জেলা কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ আছে, আসিফ মাহমুদ আছে, বাকের আছে, এই আরও 4-5 জন ছিলাম। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সময়ে কুমিল্লাতে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, সবগুলো সমন্বয়ের কাছে আমার ছবিটা বাদ দিয়ে দিয়েছে, আমার ছবি কোথাও তো আর রাখে নাই। কারণ কি, আমি ওই ছাত্র অধিকার পরিষদ করি, এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে এসে আমরা তো কোনো প্ল্যাটফর্ম করার জন্য করি নাই, আমাদের তো কোনো ব্যানার ছিল না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে কীভাবে আমরা উৎখাত করতে পারি, তার পতন কীভাবে নিশ্চিত করতে পারি। পতন নিশ্চিত করার পর দেখতে আমরা কোথাও 8 আগস্ট পর্যন্ত আমরা একসাথে বসে আলোচনা করতাম। 6ই আগস্ট আমরা কার্জন হলে আমাদের অনেকগুলো নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, তারপর সোহেল, আসিমুল স্যার সহ আমরা 10-12 জন আমরা বসছিলাম কার্জন হলে। তারপর এখান থেকে আমাদের একটা টিম
রাষ্ট্রপতির কাছে দেখা করেছে, তারপর গভর্নমেন্টের ফরমেশন কী হবে এগুলো আমরা জানতাম 8 আগস্ট পর্যন্ত। পরবর্তীতে যখন আমার মনে হয়েছে যে এই ব্যানার তো সবাইকে নিয়ে আসতেছে না, 14ই আগস্ট যখন আবার শেখ হাসিনা 15 আগস্ট নিয়ে যখন শেখ মুজিবের হত্যা দিবসের দিন দেশের মানুষ আবার বিভাজিত হয়েছে, তখন আবার তারা ছাত্র সংগঠনগুলো ডাকলো। কিন্তু এই আন্দোলনে কি ছাত্রদলের ভূমিকা নাই? ছাত্র অধিকার পরিষদের ভূমিকা নাই? আপনি জানেন ছাত্র অধিকার পরিষদ একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র রাজনৈতিক শক্তি যারা এই আন্দোলনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে তাদের রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে নেতৃত্ব দিয়েছে। অথচ আপনি অভ্যুত্থানের পরবর্তীর পরে দেখবেন কোথাও আছে তারা ইচ্ছা করে এবং সুপরিকল্পিতভাবে এবং তাদের একটা হীনমনতা বা রাজনৈতিক দৈন্যদশাই বলা যায়, যার কারণে আমার মতো অনেকেই তারা সাইড করার চেষ্টা করেছে। বাট আমি তাতে মনক্ষুণ্ণ নই। আমি মূলত দেশের মানুষের জন্য কাজ করেছি এবং আমার লড়াই সংগ্রাম শুধু 36 দিন নয়, আমি গত 8 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করছি। 2018 সালে কয়েকবার হামলার শিকার হয়েছি, 19 সালে ডাকসু হামলার শিকারে আমার ডান হাতে 22টা সেলাই ছিল। আমি ডান হাতে এখনও 5 কেজি বেশি ওজন ক্যারি করতে পারি না, আঙুলটা ভেঙে গেছে, এ হাত ফেটে গেছে, আমার মাথায় 17টা সেলাই হয়েছে। আমি 3 মাস হসপিটালে ছিলাম। 2021 সালে ভারতীয় আগ্রাসন এবং মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের 54 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়। আমি 6 মাস জেলে ছিলাম। আমাকে 100 দিন একটা রুমে বন্দি করে রাখা হয়, অনেক টর্চার করা হয়। 2023 সালে 1 আগস্ট আমার বাসা থেকে ডিবি তুলে নিয়ে আসে গুম করার জন্য। পরবর্তীতে আপনাদের মাধ্যমে নিউজে আসার কারণে আমি সেটা হয় নাই। সুতরাং আমি 2022 সালে 2 মাস জেলে ছিলাম। শহীদ আবরার ফাহাদের স্মরণসভা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার হয়েছি। সুতরাং আমাদের তো গত 8-10 বছর ধরে একটা লড়াই সংগ্রাম রয়েছে। আমরা প্রতিদিনই স্বপ্ন দেখি কীভাবে শেখ হাসিনা থেকে বাংলাদেশে মুক্ত করব, কীভাবে ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে মুক্ত করতে পারবো। মানে আমাদের সেই স্বপ্ন আগে থেকেই ছিল, এই জুলাইয়ে সেই স্বপ্নটা পূর্ণতা পেয়েছে। আপনি তো তখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি ছিলেন। ওই সময়টা আমি অ্যাক্টিং সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি। আপনাদের মানে আমরা দেখি যে আসলে জুলাইয়ের ঘটনাগুলোতে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একটা বিভাজন ছিল, পরে হয়েছে। তখন কি আপনারা পার্টি হিসেবে বসতেন? অর্থাৎ ধরেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, এরা কি পার্টি হিসেবে বসতো নাকি? না, আমাদের শুধু একদিনই 15 আগস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অডিটোরিয়ামে। জুলাইয়ের আগের কথা বলছি, মানে 5 আগস্টের আগের কথা বলছি। 5 আগস্টের আগে পার্টি হিসেবে বসার সুযোগ ছিল না। আমি যেহেতু কেন্দ্রীয় সমন্বয়ক এবং দলকে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে দুটা বিষয়কেই একসাথে ডিল করতাম, কারণ সবার সাথে তো যোগাযোগ করার সুযোগ ছিল না। প্রথম দিক দিয়ে আমরা কর্মসূচিগুলোতে একসাথে আসতাম, একসাথে সবাই বসতো। আমাদের ছাত্র অধিকার পরিষদের তৎকালীন সভাপতি বিনিময় মোল্লাও ছিলেন, তরিকুল ইসলাম ছিলেন, তারা সবাই ছিলেন। বাট যখন আমাদের এই যে 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম হামলা করা, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে হামলা করা, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করার পর তো আর বসার পরিস্থিতি ছিল না। তখন আমি স্পোক্স পারসন হিসাবে কেন্দ্রীয় সমন্বয়ক এবং আমার দলকে দুটাইকে রিপ্রেজেন্ট করতাম, এবং পাশাপাশি আমি আরও সারা দেশেই সমন্বয়ক হিসেবে বাকিদেরকে নির্দেশ একটা বিষয় জানা খুব দরকার, এটা নিয়ে অনেক আলোচনা হয়। শিবিরের যারা আপনাদের সাথে তখন যুক্ত ছিল তাদেরকে কি আপনারা জানতেন শিবির হিসেবে? ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি 8 আগস্টে আমি সাদিক কায়ুমকে দেখেছি। 8 আগস্ট যখন আমরা প্রফেসর ইউনূসকে এয়ারপোর্ট থেকে রিসিভ করি, তখন সাদিক কায়ুমকে আমি দেখেছি প্রথমবার। এর আগে তার সম্পর্কে ব্যক্তিগতভাবে জানাশোনা আমার শুনতে পারি না, বা কোনো প্ল্যাটফর্মে তাকে আমি চিনি নাই, দেখতে পারি না, যেহেতু অনেকগুলো ছদ্মনামের কথা শুনেছি বা তার পরিচয়টা আমি জানি না। আর আমার আরেকটা পার্সোনাল অভিজ্ঞতা আছে, আমি যেহেতু সায়েন্স ল্যাবে নেতৃত্ব দিয়েছি, এখানে শিবিরে অনেক নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করেছে, তারা এখানে ছিল। বাট নেতৃত্ব পর্যায়ের কারোর সাথে ওই সময় সশরীরে কোনো প্ল্যাটফর্মে কোনো আলোচনাতেই আমি তাদেরকে দেখি নাই। আচ্ছা, সব শেষের দিকে যাচ্ছি আমরা। আপনি তো 5 আগস্ট গ্রেপ্তার হয়েছিলেন, আবার যেখানে আপনাকে আটক রাখা হয়েছে সেটাকে আপনি বাঁচিয়েছিলেনও, মানে এটা কিভাবে মাথায় আসলো তখন? দেখুন, যখন 4 আগস্ট ঘোষণা আসলো যে লং মার্চ টু ঢাকা আগামীকালই হবে, তখন আমরা সারা রাত আর ঘুমাতে পারি না, নির্ঘুম রাত, সারা দেশের মানুষ ঢাকায় আসছে। তখন আমি ফজর নামাজ পড়ে অপেক্ষা করছিলাম কখন বের হওয়া যায়। আমার চিন্তা হলো যে আমি যদি আগে গিয়ে একটা বার্তা দিতে পারি, আমাকে যারা ফলো করে বা আমাকে যারা অনুসরণ করে তারাও নির্ভয়ে আসতে পারবে। সে লোকে আমি বাসা থেকে 6:30 7টায় বের হলাম। বের হয়ে 8টার কাছাকাছি সময় আমি বকশীবাজারে পৌঁছাই। বকশীবাজারে পৌঁছানোর সাথে সাথেই আমাকে গ্রেপ্তার করে পুলিশ। আমার সাথে আরেকজন সহ সমন্বয়ক অবি ছিলেন, ঢাকা কলেজের সমন্বয়ক রেদনুল হক ছিলেন। এই 3 জন আমরা গ্রেপ্তার হই। যখন আমাকে প্রিজন ভ্যানে তোলা হয়, তখন আমি শহীদ মিনার পুরো ফাঁকা দেখছি, এবং মানে ফাঁকা গুলি করছে প্রচুর পুলিশ। তখন বৃষ্টি পড়ছিল। তখন আমি শাহবাগ থানার ভিতরে যখন আমাকে নেওয়া হয়, নিয়ে যাওয়ার পরে আপনি বিশ্বাস করবেন না, মানে আমাকে ওখানে নেওয়ার পর শাহবাগ থানার ওসি অপারেশনের দায়িত্বে ছিলেন আরশাদ,
তিনি এসে আমাকে এলো পাথারি আমাকে কিল ঘুষি চড় থাপ্পড় দিচ্ছে, আমার বাবা মাকে নিয়ে অসভ্য ভাষা গালিগালাজ করছে, এবং সাথে সাথেই আমার মনে হলো যে পুরো থানার এমন কোনো একটা কনস্টেবল বাকি নাই, সবাই এসে আমাকে মারছে, একজনও নাই, মনে হচ্ছে আমি তাদের পরিবার নিয়ে কথা বলছি। আরশাদ বলতেছে যে তোরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলো, শেখ হাসিনা তোদেরকে ক্ষমা করে দিছে। সে বলতেছে তোদের 6 জন সমন্বয়ককে ডিবি তুলে নিয়ে গেছিল, তোর অনেক তেল বের হয়ে গেছে, তোরা শেখ হাসিনাকে মারতে চাস। এই কথা বলে কিছুক্ষণ পরে আমাকে বলে যে ওর অনেক বেশি বাড়াবাড়ি করতেছে, এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। এই কথা বলে আমাকে ডিউটি অফিসার রমেশ সম্ভবত আমি ছিলাম, ওখান থেকে নিয়ে আমাকে প্রিজন ভ্যানে উঠায় এবং ওরে সিডিডিসিতে নিয়ে যাও, তো কাউন্টার টেররিজম ইউনিট বলে ডিবি কার্যালয়ের ভিতরে। ওখানে নিয়ে যাওয়ার পর আবার ওখানে বেদরক নির্যাতন করে, এক পর্যায়ে এসে আমার চোখ বাঁধে, হাতে হ্যান্ডকাপ পরার পর আবার মানে চড় দিতে থাকে, কে দিচ্ছে আমি ওইভাবে দেখতে পাচ্ছিলাম না, পরে আমাকে বসায় এইভাবে হাঁটুকারে। মানে আমার তখন মনে হচ্ছে আমরা তো মুক্তিযুদ্ধ দেখি নাই, 71-এর সময় ওই ছবিগুলো আসতো যে এভাবে সিনেমাগুলো দেখতাম, যেভাবে এইভাবে বসিয়েছে, হাঁটু গেড়িয়ে চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ পরা, এবং আমার সামনে দেখতেছি যে পিস্তল লোড করা হচ্ছে। তো আবার একজন এসে গালি দিচ্ছে কেন গুলি করতেছে না। তো ওই সময়টা তো আমি জানি আমি আর এখানে বাঁচার সুযোগ নাই, এবং অসংখ্য মানুষ, আমাদের বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে। তখন আমি বাবা মার কথা মনে হলো যে আমার আব্বা মা অনেক হয়তো কষ্ট পাবে। আর আরও কষ্ট লাগছে যে এই আন্দোলনে আমরা এত মানুষকে সম্পৃক্ত করলাম, এতগুলো মানুষ শহীদ হলো, অনেক দিন ধরেই শেখ হাসিনা এইভাবে মানুষকে গুম খুন করছে, আন্দোলন সফল হচ্ছে না। আল্লাহ, এই আন্দোলনটা কি সফল হবে না? যে এই বাবা মারা আমাদেরকে সবসময় রাস্তা থেকে, বাসা থেকে বেরোতে দিত না, তারা আন্দোলনে আসছে, শিক্ষকরা আসছে, সাংবাদিকরা আসছে, কৃষকরা আসছে, রিক্সা চালকরা আসছে, এত মানুষ শহীদ হলো, তারপর কি আল্লাহ এই আন্দোলন সফল হবে না? আমি বলছিলাম, এরপরেই আবার গুলি করার জন্য বলে, গুলি করে নাই, বাট পিস্তল লোড করে রাখতেছে। আমি কালিমা পড়ছি, যদি মারা যায় আল্লাহ যেন আমাকে শহীদ করার সৌভাগ্য দান করে। পরবর্তীতে আমি এইভাবেই ছিলাম, এবং 4:30 বা 5টা এই টাইমটাতে, আমি এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নাই, তখন একজন অফিসার এসে আমাদের চোখ, আমার চোখটা খুলে দেয়, এবং এসে বলছে যে ভাই আমরা তো আপনাদের সাথে আছি। আমি আসলে তখন বুঝতে পারি না, এর আগে আমি কয়েকবার তার কাছে পানি চেয়েছিলাম, পানি যখন চেয়েছি পানি না দিয়ে আমাকে লাথি দিয়ে সরিয়ে দিয়েছে। তো সে এই টাইমটা এসে বলে আমরা তো আপনাদের সাথেই ছিলাম। তখন আমি জানি না বাংলাদেশে কি হয়েছে। তো এরপর আমাকে নিয়ে আসে। তো যখন মিন্ট রোডের গেটটার এখানে আসি, তখন দেখতে পেলাম হাজার হাজার মানুষ এখানে। তো আমি একজনকে, তখন পর্যন্ত কোনো অফিসার আমাকে বলে নাই যে যে কি বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে। তো মানুষের ভাত ভাঙা উচ্ছ্বাস উল্লাস দেখে মনে হয়েছে শেখ হাসিনা হয়তো নাই, অথবা তার পতন হয়েছে কিছু একটা। তো আরেকজন বলল যে শেখ হাসিনা তার শ্বশুর বাড়িতে চলে গেছে। তখন ভাবতে পারলাম সে ভারতে হয়তো পালাই গেছে। সাথে সাথেই আমি তখনকার এডিসি মাহবুব, সম্ভবত সিডিডিসির এডিসি, উনি আমার সাথে ভালো ব্যবহার করছে, বাট ওই সময়টা তাকে আমি দেখি নাই। তখন আসছে, এসে বলতেছে ভাই আমাদেরকে রক্ষা করেন। আরও অনেক সোয়াটের লোকজন আসছে, ডিবি কার্যালয়ের কয়েকজন যারা আছে, তারা এসে বলতেছে আমাদের ভাই রক্ষা করেন, আমরা তো আপনাদের আন্দোলনের সাথে ছিলাম, আমরা আপনাদের সাথে আছি। তো আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে আমরা তো প্রতিশোধের রাজনীতি করতে চাই না, প্রতিশোধের বাংলাদেশে আমরা দেখতে চাই না, যেটা শেখ হাসিনা করেছে। ভিন্নমত হলেই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা, ভিন্নমত রাজনীতি করলেই তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা, এই বাংলাদেশ তো আর আমরা চাই না। তো তাৎক্ষণিকভাবে তারা আমাকে একটা মাইক দিয়েছে, আমি মিন্ট রোডের সামনেই উপরটাতে মানুষ এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, বলেছি যে এই আমাদের বাংলাদেশ, এই ডিবি কার্যালয়ে তারা হারুনের বাতের হোটেল দখল করতে আসছে, হারুনকে নিতে আসছে। তো আমি তাকে বললাম যে এইখানে হারুন নাই, কিন্তু হারুনদেরকে সবাইকে আমরা গলায় গামছা বেঁধে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসবো, কিন্তু এই ডিবি কার্যালয় দিয়ে আমরা অপরাধীদেরকে দমন করব, সন্ত্রাসীদেরকে দমন করব। আপনারা যদি আজকে এটা ভাঙচুর করেন, তাহলে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে তৈরি করব? এই সময় বিক্ষুব্ধ জনতা আমার কথা শুনেছে। আপনি দেখবেন যে ডিবির প্রতি মানুষ এত ঘৃণা, রাগ, ক্ষোভ, এই সিডিডিসিতে অনেক মানুষকে জঙ্গি নাটক দিয়ে ক্রসফায়ার দেওয়া হয়েছে, এত ক্ষোভ ছিল। অনেক মানুষ তার ছবি নিয়ে আসছে যে বাবা আমার ছেলে আছে কিনা ভিতরে। আমি অনেকগুলো জায়গাতে ঘুরে ঘুরে দেখে তাদেরকে বের করে নিয়ে আসছিলাম ওই দিন। আপনি যখন ওখানে আটকা ছিলেন, তখন কি হারুন সাহেব ওখানে ছিলেন? তার কোনো উপস্থিতি টের পেয়েছিলেন? না, আমি এটা দেখতে পাই নাই, কারণ আমাকে তো একটা রুমে নিয়ে বন্দি করা হয়েছে, এবং আমি যখন বের হয়েছি তখন 5টা বা এই সময়টাতে, তখন স্বাভাবিক। পরবর্তীতে শুনলাম সে আরও আগেই চলে গেছে। কিন্তু আপনি দেখেন এই ডিবি কার্যালয়ের প্রতি মানুষ এত রাগ খুব ছিল, কিন্তু ডিবি কার্যালয় কিন্তু একটা ইট পাটকেল হয় নাই, কারণ আমি সেটা সেভ করেছিলাম, এবং ডিবি কমিশনার কার্যালয়টাও করেছিলাম যে দেশের সম্পদটা রক্ষা করা উচিত। শেষ করব, শেখ হাসিনা ফেরত আসবেন এমন কথা শোনা যাচ্ছে, আমরা মাঝে মাঝেই দেখি, বিভিন্ন সময় গণমাধ্যমে আসছে।
শেখ হাসিনা যদি ফেরত আসেন কি করবেন? শেখ হাসিনা ফেরত আসবে এটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ কেউ বিশ্বাস করে না। যেই শেখ হাসিনা পুরো বাংলাদেশের কন্ট্রোলে ছিল, বাংলাদেশের প্রত্যেকটা শক্তিকে সে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে শিক্ষার্থীদেরকে দমন করার চেষ্টা করেছে। তারপরে যখন ছাত্র জনতার দাহ খেয়ে তার জীবন বাজি রেখে পালিয়েছে, সেই শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসবে সেটা আমরা বিশ্বাস করি না। যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে আমাদের যে অপরিপূর্ণ কাজটা বাকি ছিল, আওয়ামী লীগের যে সকল দোসররা, আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসীরা 2,000 অধিক মানুষকে খুন করেছে, হত্যা করেছে, যাদেরকে আমরা ধরতে পারি না, আইনের আওতা আনতে পারি না, তাদের সাথে ফাইনাল মোকাবেলা করার জন্য এদেশের ছাত্র জনতা প্রস্তুত। আমরাও চাই শেখ হাসিনা ফিরে আসুক, তার জন্য আমরা ফাঁসির দড়ি নিয়ে অপেক্ষা করব। সবশেষ বলবো যে আপনারা যে সংস্কারের আশায় আন্দোলন করেছেন, জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণ পার করেছেন, সেই সংস্কারটা বাস্তবায়নের জন্য কি করা উচিত? যেহেতু এখন একটা সরকার আছে, সরকারের কাছে তো চাইতে পারেন, কি চাবেন? অবশ্যই দেখুন, আমরা দীর্ঘদিন পরে একটা নির্বাচিত সরকার আসছে, দেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান আছেন। আমরা তার প্রতি আহ্বান জানাই। তিনি একটা বক্তব্য দিয়েছিলেন সংসদে যে আমার এই সিটটাতে আরাম না, অনেক গরম, অনেক দায়িত্ব ফিল করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই, শুধু এটা গরম না, এই সিটের মধ্যে শহীদদের রক্ত লেগে আছে। জামাতের জামাতের এমপিদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা অনেকেই ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য দিন প্রখর গুনছিলেন। এই দেশের অভ্যুত্থান না হলে আপনারা কেউ এমপি হতে পারতেন না, মাননীয় প্রধানমন্ত্রীও লন্ডন থেকে নির্বাসিত জীবন ছেড়ে বাংলাদেশে আসতে পারতেন না। এবং আপনাদের দায়িত্ব রয়েছে শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে গণভোটের যে রায় এসেছে সেটা এখনও আমরা ঝুলে থাকতে দেখেছি। এটা আমাদের খুব পীড়া দেয়, কষ্ট দেয়। এদেশের মানুষ তো একটা পরিবর্তন চেয়েছে, কোনো চেয়ার পরিবর্তন চায় না। আমরা সংস্কার চেয়েছি। সে যেই ঐক্যমত কমিশন গঠন হয়েছে সেখানে তো বিএনপি খুব ভালো ভূমিকা রেখেছে। তো বিএনপি সরকার এই বর্তমান আছে, তাহলে তারা কেন গণভোটের রায় বাস্তবায়ন করবে না? আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে যে পৃথক সচিবালয় করা সেটা এখনও ঝুলে আছে, বা গুম কমিশন নিয়ে সেটাও ঝুলে আছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও তো গুমের শিকার হয়েছিলেন, আর অসংখ্য এমপি মন্ত্রী আছেন তারা গুমের শিকার হয়েছেন, টর্চারের শিকার হয়েছেন। আমাদের ইলিয়াস বিএনপি নেতা ইলিয়াস আলীর ওয়াইফ তিনি এই সংসদে আছেন। তাদের উচিত যেভাবেই হোক জুলাইকে আজীবন জিয়ে রাখা। যতদিন জুলাই থাকবে ততদিন এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠ হিসেবে থাকবে। সুতরাং যেই অপরিপূর্ণতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, জুলাইয়ের যে গণভোটে হ্যাঁ আসছে, হ্যাঁ পক্ষে যে রায় আসছে, রায়কে মেনে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করার আহ্বান জানাই। নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে। তিনি তার সেই জুলাই নিয়ে তার যে গল্প এবং জুলাই নিয়ে তার যে আকাঙ্ক্ষা সেটি তুলে ধরেছেন। আমরাও প্রত্যাশা করি জুলাইয়ে যে সংস্কার প্রত্যাশা করা হয়েছিল সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।